হোটেলের সামনে আসতেই হঠাৎ বেশ কতগুলো বখাটে ওদের সামনে দাঁড়ালো। নন্দিনীকে ভেজা অবস্থায় দেখে বখাটেগুলো বাজেভাবে হাসতে লাগলো। বখাটেদের লিডারের হাতে একটা পিকচার, লিডার হাতের পেক আর নন্দিনীকে বারবার দেখছে। নন্দিনী আতঙ্কিত হলো। লিডার বলল, ছবিতে এক সামনে আরে ব্যাপার কি? মহিলা মনে হচ্ছে আমাদের সাথে ফাইজলামি করছে, মাইয়া তো দেখতে হুড়পড়ির মতো। সাথের একটা চেলা বলে উঠল, ঠিক বস, এটা সেই মেয়েটা না? জি বস। লিডার নন্দিনীর দিকে এগিয়ে এসে বলল, কি সুন্দরী, কক্সবাজার কেমন লাগছে? সাথে দেখতেছি আবার বয়ফ্রেন্ডের শার্টও গায়ে দেখছি। ইটিস পিটিস করেছ নাকি দুজনে? আয়মান হাত মুষ্টিবদ্ধ করল। নন্দিনী পিছিয়ে গেল। লিডার আরেকটু এগিয়ে এসে বলল, ভয় পাচ্ছ নাকি সুন্দরী? আমার সাথে চলো, তোমার মা আসছে। মায়ের কথা শুনতেই নন্দিনী ভয় পেল। লিডার নন্দিনীর হাত ধরতে নিলেই নন্দিনী হঠাৎ চিৎকার করে বলল, হাউ ডেয়ার ইউ, ইউ সোয়াইন! বলেই কষিয়ে একটা থাপ্পড় মারল। বাকি জেলাগুলো স্তব্ধ হয়ে বিমূঢ় নেত্রে তাকিয়ে রইল। আয়মান চোয়াল শক্ত করল। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিসটা কি? ধর চেমড়ি রে, আজকে ওই মহিলার হাতেও তুলে দেব না। নন্দিনী আরেকটা থাপ্পড় মারল। নন্দিনীর একটা কাজও আয়মানের পছন্দ হচ্ছে না। থাপ্পড় মেরে বখাটেগুলোকে খেপিয়ে দেওয়ার তো প্রয়োজন ছিল না। বখাটেগুলো খুব বাজেভাবে খেপে উঠে নন্দিনীকে তুলে নিয়ে যেতে চাইলে আয়মান কোনো বাক্য ব্যয় না করে চোয়াল শক্ত করে পেটের মধ্যে খুব জোরে বেশ কয়েকটা লাথি মারতেই সবগুলো বখাটে কোকিয়ে উঠে মাটিতে গড়াতে লাগলো। আয়মান নন্দিনীকে নিয়ে দ্রুত রিসর্টে ঢুকে নন্দিনীকে ড্রেস চেঞ্জ করতে বলে সে লাগেজগুলো নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল রিসর্ট থেকে। এর আগে আয়মান ফোনে একটা মাইক্রোবাস রিজার্ভ করে নিল। আয়মান মাইক্রোবাসে উঠতেই পরপর বেশ কয়েকটা গাড়ি এসে থামল হোটেল টিউলিপের সামনে। আচমকা গাড়ি থেকে বের হলো নাহিদা শিকদার, ওয়াসিফ এবং ওনার বডিগার্ডরা। নন্দিনী গাড়িতে উঠতে নিতেই নাহিদা শিকদার দেখে ফেললেন। আকস্মিক চিৎকার করে বললেন, ওয়াসিফ, ওই তো আমার মেয়ে, ধরো ওকে। আচমকা মায়ের কণ্ঠস্বর শুনতেই নন্দিনী পেছনে তাকালো। ওয়াসিফ এবং ওর মাকে এগিয়ে আসতে দেখে নন্দিনী গাড়িতে না ঢুকে সামনের দিকে দৌড়াতে লাগলো। আয়মান বার কয়েক চেঁচিয়ে ডাকল নন্দিনীকে, কিন্তু সেই দিকে লক্ষ্য না করে নন্দিনী এলোমেলো পায়ে দৌড়াতে শুরু করলো। আয়মান রাগে জিদে ক্রোধে গাড়ির সিটের মধ্যে একটা ঘুষি মারল। ড্রাইভারকে কিছু একটা বলে নন্দিনীকে ফলো করলো। ওদের পেছনে নাহিদা শিকদার, ওয়াসিফ এবং ওনার বডিগার্ডরাও দৌড়াতে শুরু করলো। নন্দিনী দিক দিশা ভুলে হঠাৎ একটি অরণ্যের মধ্যে ঢুকে পাহাড়ের দিকে উঠে গেল। আকস্মিক একটা খাদ দেখতে নন্দিনী লাফ দিতে নিতেই হঠাৎ গালের মধ্যে একসাথে দুইটা থাপ্পড় পড়ল। নন্দিনী স্তব্ধ হয়ে তাকালো। আয়মান তাকে মোট 5টা থাপ্পড় দিয়েছে এই পর্যন্ত। নন্দিনী ফোঁস করল ফনাতলা সাপের মতো। হঠাৎ গলা চেপে ধরে আয়মান বলল, সব এই ন্যাকা মেয়েটার জন্য হচ্ছে। এই ন্যাকা মেয়েটা যদি আজ এত নাটক না করতো তাহলে এমন কিছুই হতো না। অহেতুক শত্রু বাড়িয়েছে, এখন আবার ডং করে সুইসাইড করার চেষ্টা করছে। সুইসাইড করার এতই শখ? ওকে ফাইন, আমি খাদের মধ্যে ফেলে দিচ্ছি, ভ্যাঙের মতো পড়ে মরে যাও। বলেই ধাক্কা দিতে নিতেই হঠাৎ গুলির শব্দ হলো। ওরা দুজন গাছের আড়ালে দাঁড়ালো। থাপ্পড় খেয়ে গাল ধরে নন্দিনী ফুলে ফুলে ফোপাচ্ছে। আয়মান গুরুত্ব দিল না। এই মেয়েটাকে খুন করে ফেলা উচিত এমন বেখেয়ালিপনার জন্যে। সত্যি বলতে এমন মেয়ে সে জীবনেও সে দেখেনি। একটা মেয়ে এমন তারছেড়া হয় কিভাবে আয়মান ভেবে পায় না। মেয়েটা তার ধৈর্য নিয়ে গেম খেলছে। নাহিদা শিকদার ওনার বডিগার্ড এবং লোকজনদের দিয়ে পুরো এরিয়া ঘিরে ফেললেন। ফুপিমণি, নন্দিনীকে দেখছি না। কথা না বলে ধৈর্য ধরে খুঁজতে থাকো। মেয়ে আমার পালিয়ে যাবে কোথায়? ধরা তো তাকে পড়তেই হবে মায়ের হাতে। কক্সবাজার যেহেতু এসেছি, মেয়েকে আমি নিয়েই ছাড়ব, নয়তো আমিও শিকদার বংশের মেয়ে নাহিদা শিকদার নয়। ওয়াসিফ এবং বডিগার্ডরা অহেতুক গুলি ছুটছে। আইমানের প্রচণ্ড জিদ হলো, এখানে গুলি ছোড়ার কি হলো? সেও পকেট হাতড়ে তার লাইসেন্স করা পিস্তলটি বের করে সমানে পায়ের মধ্যে গুলি ছুড়ল। আইমানকে পিস্তল বের করে গুলি ছুটতে দেখে নন্দিনীর ভয় হলো। আইমানও পিস্তল নিয়ে ঘোরে, ভাবতেই অবাক হলো। কয়েকজন বডিগার্ডের পায়ে লাগলেও তবুও গুলি বর্ষণ থামছে না নাহিদা শিকদারের লোকজনের। মোবাইলে টর্চ দিয়ে জঙ্গলের ভেতর নন্দিনীকে খুঁজতে লাগলো। নন্দিনী গাছের আড়ালে লুকিয়ে ফোঁপাচ্ছে। নাহিদা শিকদার পিস্তল বের করলো। মায়ের হাতে পিস্তল দেখে নন্দিনী অবাক হলো, সাথে ভয়ও হলো। হঠাৎ ডালপালা নড়ে চড়ে উঠতেই নাহিদা শিকদার গুলি ছুড়ল। নন্দিনী চিৎকার করতে নিতেই আয়মান মুখ চেপে ধরল। পাগল হয়েছ? চিৎকার করলেই তো ধরা পড়বে। নাহিদা শিকদার চিৎকার করে বললেন, নন্দিনী, আমি জানি তুমি এখানেই আছো, ভালোই ভালোই ফিরে আসো বলছি, আমাকে রাগিও না।
অনেক কষ্ট দিচ্ছ আমাকে, এর ফল ভালো হবে না বলছি। নন্দিনী আইমানের হাত সরিয়ে সবে বলতে নিল, আসবো না, কি করবে তুমি? আইমান মুখ চেপে ধরল। একদম চুপ, কোনো শব্দ করবে না। হঠাৎ গুলির শব্দ হলো। ওরা দুজন বসে গেল। পরপর বার কয়েক গুলি ছুড়ল। আইমানও গুলি ছুড়ল। ওরা গাছের আড়ালে বসে রইল। নন্দিনী ফোপাচ্ছে সামানে। আইমান বিরক্ত হলো। মেয়েটা স্বইচ্ছায় যাবেও না, আবার বসে বসে ফোপাচ্ছে ধরা পড়ার জন্যে। রাগও হলো, মায়াও লাগলো। ওদের কাছাকাছি আসতেই ওরা আরেকটা গাছের আড়ালে লুকিয়ে গেল। ওয়াসিফ হঠাৎ একটা গাছের গুড়ির সাথে পা লেগে ধপাস করে পড়ে আর্তনাদ করে উঠল। আহ, পড়লে কিভাবে? ফুপিমণি, তোমার মেয়ে বোধহয় পেছন থেকে আমাকে ধাক্কা মেরেছে। নাহিদা শিকদার দাঁতে দাঁত চাপলেন। কিছু হলেই মেয়ের দোষ। নন্দিনী ফুলকলুচির মতো ফুলে ভনা তোলা সাপের মতো ফোঁস করতে লাগলো। আইমান নন্দিনীর দিকে তাকিয়ে ইশারা দিল চুপ থাকতে। নাহিদা শিকদার কিছু বললেন না, তবে মেয়েটাকে একবার পেলেই হলো, সব জিদ বের করে ছাড়বেন। ওয়াসিফ আরেকটু সামনে এগোতেই আইমান পেছন থেকে একটা লাথি মারল। ওয়াসিফ গড়িয়ে পড়তেই বডিগার্ডরা ধরে ফেলল। ওয়াসিফ এবার চিৎকার করে বলল, ফুপিমণি, তোমার মেয়ে আবারও আমাকে লাথি মেরেছে। নাহিদা শিকদার খুব বিরক্ত হলেন। ওয়াসিফ এমন ভান করছে যেন ছোট্ট ছেলে বিচার দিচ্ছে। এই জন্যই বোধহয় মেয়েটাই গাধা ছেলেটাকে পছন্দ করে না। নাহিদা শিকদার দীর্ঘশ্বাস ফেললেন। ওয়াসিফের কথায় নন্দিনী কান্না থামিয়ে এবার ফুঁসে উঠল। কিছু হলেই তার দোষ দেওয়া, তাই না? ওয়াসিফ পিস্তল নিয়ে এগিয়ে আসতেই নন্দিনী হঠাৎ সামনে এসে দাঁড়ালো। বাঁকা হেসে বলল, হাই ওয়াসিফ। ওয়াসিফ ভয় পেয়ে চোখে মুখে সর্ষে ফুল দেখতেই দুকদম পিছতেই নন্দিনী হঠাৎ একটা ডাল দিয়ে ওয়াসিফের মাথায় খুব জোরে আঘাত করল। ওয়াসিফ চিৎকার করতেই নন্দিনী একটা লাথি দিয়ে খাদের মধ্যে ফেলে দিয়ে গাছের আড়ালে লুকিয়ে গেল। আয়মান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। মেয়েটা না প্রচণ্ড জেদি, সাথে সাথে রিভেঞ্জ নিতে হবে তার, একটুও ধৈর্য ধরবে না। ওদিকে খানিক পূর্বে বখাটেগুলোকে খেপিয়ে দিয়ে সময় নষ্ট করেছে। ওয়াসিফের মাথা দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে এবং ওয়াসিফ চিৎকার করতে লাগলো খাদের মধ্যে পড়ে। নন্দিনী বিড়বিড় করে বলল, কই মাছের প্রাণ, মাথার মধ্যে এতবার আঘাত করলাম, সোয়াইনটা তাও মরে না, খাদে ফেললাম তাও মরে না, বাস্টার্ড। এমন একটা অবস্থায় আয়মানের হাসি পেলেও হাসল না। নাহিদা শিকদারের বডিগার্ডরা ওয়াসিফকে খাদ থেকে তুলল। ওয়াসিফ মাথা ধরে কোকাতে কোকাতে বলল, ফুপিমণি, তোমার মেয়ে আমাকে মার্ডার করে ফেলল, এর একটা বিহিত তুমি আজ করে ছাড়বেই। নাহিদা শিকদারের মাথা এমনিতেই গরম হয়ে আছে, তার উপরে ওয়াসিফের এমন অভিযোগে আরও বিরক্তি বাড়ল। মেয়েকে ফাঁদে ফেলে ধরার জন্য নাহিদা শিকদার হঠাৎ একটা বুদ্ধি বের করে প্যাচ প্যাচ করে কান্নার ভান করে বললেন, নন্দিনী মামনি, ফিরে আসো সোনা, দেখো মা তোমার জন্য কত কষ্ট পাচ্ছি, তোমাকে মিস করছি। বলেই কান্নার বেগ বাড়ালেন। মাকে কাঁদতে দেখে নন্দিনীর মন নরম হলো। ভাবল ফিরে যাবে, তার মা সত্যি সত্যি কাঁদছে। নাহিদা শিকদার আরও জোরে কান্নার অ্যাক্টিং করে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলেন। কান্নাকেই তিনি অস্ত্র বানালেন। নিশ্চয়ই মেয়ে এবার বেরিয়ে আসবে, যাবে কোথায়? মাকে কাঁদতে দেখে নন্দিনীরও খুব কান্না এলো। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। ভাবল মাকে আর কষ্ট দিবে না। নাহিদা শিকদার ডুকরে কাঁদতে লাগলেন, এমনভাবে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলেন যে আয়মানের পাষাণ মনটাও গলে গেল। হঠাৎ সেখানে এলো মাহাবীর ও তার লোকজনেরা। ওদের দেখে নাহিদা শিকদার ঘাবড়ে গেল ওরাও দুজনে। আয়মান তপ্তশ্বাস ফেলল। এখন কি করবে? আজ মনে হয় ধরা পড়বে এই দুজনে। যাওয়ার সমস্ত পথ বন্ধ। আয়মান টেনশনে পড়ে গেল। মাহাবীরের লোকজন কোনো কথাবার্তা ছাড়াই গোলাগুলি করতে শুরু করল। নাহিদা শিকদারও গুলি ছুটছে। নাহিদা শিকদারের সামনে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, হবু শাশুড়ি মা, আপনার মেয়ে কোথায়? নাহিদা শিকদার চোয়াল শক্ত করে বললেন, সাবধানে কথা বলো বেয়াদব ছিলে। বেয়াদবি এখনো দেখেননি হবু শাশুড়ি মা, আপনার মেয়েকে বিয়ে করে দেখাবো। ওয়াসিফ রেগে মেগে বলল, হাউ ডেয়ার ইউ, তুমি আমার ফিয়ন্সিকে বিয়ে করতে বলো? শালা মদন সর সামনে থেকে। কি বুঝে নাহিদা শিকদার তোকে মেয়ের জন্য পছন্দ করেছে বুঝি না। দেখতে পুরাই একটা সাদা ব্যাঙের বাচ্চার মতো লাগছে। ব্যাঙ হলেও কথা ছিল, শালা মদন তোর থেকেও আমি দেখতে খারাপ নাকি, আবার আমাকে হাউ ডেয়ার ইউ করতে আসিস? বলেই বাঁকা হেসে কলার ঠিক করে নন্দিনীকে খুঁজতে লাগলো। আবারও দুপক্ষ এলোমেলো গুলি ছুড়ল। আকস্মিক আয়মানের পায়ের মধ্যে একটা বুলেট এসে ঢুকল। আয়মান আর্তনাদ করে উঠল। এরপর আরও একটা বুলেট সেই স্থানের পাশে এসে ঢুকল। নন্দিনী চিৎকার করতেই আয়মান বলল, নন্দিনী, মাহাবীর ভালো ছেলে না, ওর হাতে ধরা পড়ার চাইতে তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও প্লিজ, এটাই ভালো হবে।
আপনাকে এই অবস্থায় রেখে আমি কারোর সাথে যাব না আয়মান। রক্তে পুরো জায়গা ভেসে গেল। নন্দিনী ফুপিয়ে কেঁদে উঠল আয়মানের জন্য। এই কয়দিনে একসাথে থাকার কারণে মায়া জন্মেছে একে অপরের প্রতি। সব তার জন্য হয়েছে। সে যদি ছেলে মানুষই না করত তাহলে আজ এমন কিছুই হতো না। আয়মান কত কষ্ট পাচ্ছে তার জন্য। নন্দিনী ইমোশনাল হয়ে এবার একটু জোরেই কেঁদে উঠল। কেঁদো না, কিছু হবে না। নন্দিনী মুখ চেপে ফোপাতে লাগলো। আয়মান তাকালো এক পলক। ফুপিয়ে ফুপিয়ে কান্না করা নন্দিনীকে চাঁদের আলোয় খুব মায়াবী লাগছে। হিচকি উঠে গেল এক পর্যায়ে। আয়মানের খুব কষ্ট হচ্ছে। দেহের কষ্টের চেয়েও মনের কষ্ট বেশি। মাহাবীর এগিয়ে এলো ফোপানোর শব্দ লক্ষ্য করে। আয়মান কাঁপা কাঁপা হাতে নন্দিনীর চোখের জল মুছে দিয়ে নিরীহ স্বরে বলল, ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে। অস্ত্রসিক্ত চোখে নন্দিনী আয়মানের দিকে তাকালো। আয়মানের কথাটি বোধগম্য করতে পারল না। তবে চাঁদের আলোয় আয়মানের চোখজোড়া খুব করুণ দেখালো। আয়মানের চোখজোড়া ছলছল করছে। নন্দিনীর কেমন যেন মায়া লাগলো। আয়মান হতাশ শ্বাস ফেলে বলল, তুমি তোমার আম্মুর সাথে ফিরে যাও ঝিনুকমালা। যাব না, কিছুতেই যাব না আমি। আয়মান আর্তনাদ করে উঠে বলল, কেন? আপনাকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই যাব না। আয়মান করুণ হাসল। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাহাবীর আসছে ঝিনুকমালা, প্লিজ ফিরে যাও। মাহাবীরের চেয়েও তোমার মায়ের কাছে সেফ থাকবে। আমার কথা শোনো। নন্দিনী বসা থেকে উঠে মায়ের কাছে যেতে নিতেই হঠাৎ স্বপ্নটির কথা মনে পড়ল। মুহূর্তেই নন্দিনী মন বদলে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো? যাও, তোমার মা কাঁদছে। মাহাবীর এদিকে আসছে, পালাও। কুমিরের কান্না দেখবেন? এমন একটা মুহূর্তে এমন কথা আয়মান আশা করেনি। বেদনার্থ মুখে বলল, মানে? নন্দিনী মায়ের দিকে আঙুল তুলে বলল, আমার আম্মু কুমিরের কান্না কাঁদছে, এটা অ্যাক্টিং। আয়মান প্রচণ্ড অবাক হলো, তবু বলল, নন্দিনী যাও, তোমার মা সত্যি সত্যি কাঁদছে। যাব না। আপনাকে এই অবস্থায় রেখে আমি কি করে যাই? আমার বিবেকে মানছে না আয়মান। ছেলে মানুষই করো না নন্দিনী, সময় নেই। মাহাবীর এগিয়ে এসে আচমকা খপ করে ধরে ফেলল নন্দিনীর হাত। মুখ চেপে নিয়ে যেতে চাইলে নাহিদা শিকদার সামনে এসে দাঁড়ালেন। আকস্মিক মাহাবীরের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বললেন, হাউ ডেয়ার ইউ রাস্কেল! কোন সাহসে আমার মেয়েকে স্পর্শ করেছিস? ছাড় আমার মেয়েকে। মাহাবীর রক্তচক্ষু নিক্ষেপ করে ওনাকে ধাক্কা মারতেই ওনার বডিগার্ডরা এসে ঘিরে ফেলল মাহাবীরকে। নাহিদা শিকদার মাহাবীরের দু পায়ে শুট করে নন্দিনীর হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করলেন। নন্দিনী চিৎকার করে আয়মানকে ডাকতে লাগলো, কিছুতেই যাবে না সে। মায়ের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। নাহিদা শিকদার মেয়ের মুখ চেপে ধরে ওনার বডিগার্ড একজনকে বললেন, ইঞ্জেকশনটা পুশ করো তাড়াতাড়ি। একজন বডিগার্ড নন্দিনীর ঘাড়ে ইঞ্জেকশন পুশ করতেই নন্দিনী চেঁচিয়ে উঠল। সেই বডিগার্ডের কলার শক্ত করে চেপে ধরে ঝাঁকিয়ে ধাক্কা মেরে ফেলে দিল নিচে। নাহিদা শিকদার অস্থির হয়ে বললেন, আমার মেয়েকে কি দিয়েছ? মেয়ে এমন করছে কেন? বলি কষিয়ে একটা থাপ্পড় মারলেন সেই বডিগার্ডকে। বডিগার্ড মাথা নিচু করে চুপ করে রইলেন। কিছু সেকেন্ড গড়াতেই নন্দিনী স্থির হয়ে গেল। কয়েকজন মহিলা বডিগার্ড নন্দিনীকে ধরল। নন্দিনী বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল। নাহিদা শিকদার স্বস্তির শ্বাস ফেলে বাঁকা হাসলেন। বিড়বিড় করে বললেন, বাবার উপরেও বাবা আছে। মেয়ে, তুমি আমার সাথে ইতরামি করো? আয়মান আর্তনাদ করে করুণ চোখে তাকিয়ে রইল নন্দিনীর যাওয়ার পণে। বুকটা হঠাৎ জ্বলে উঠল। কেমন যেন খালি খালি লাগছে সবকিছু। নন্দিনীকে গাড়িতে তোলা হলো। গাড়ি এয়ারপোর্টের দিকে চলল। আদিত্য হসপিটালে অ্যাডমিট আজ 2 দিন। সেদিন রাতে ফারাককে মারার পর আবারও একটি বারে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্কস করেছে। বেশ মাতাল অবস্থায় ভোরের দিকে বার থেকে বের হয়ে আবোল তাবোল বকতে বকতে হঠাৎ গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করল। ফারাবি আদিত্যের পাশে বসে রইল। অনেক কষ্টে খোঁজ পেয়েছে আদিত্যের। আদিত্য কিছু সময়ের জন্য চোখ খুলেছিল। মেডিসিনের প্রভাবে আবারও ঘুমিয়ে পড়ল।
ফারাবি তেমন একটা কথা বলতে পারল না। ভাবলো নন্দিনীর ব্যাপারে বলবে, আবার ভাবলো বললে আদিত্য এই ভাঙা পা নিয়ে যাওয়ার জন্য পাগলামি শুরু করবে, তাই বলতে নিয়েও থেমে গেল। তাছাড়া ফারাবি জানে নন্দিনী আয়মানের কাছে সুরক্ষিত আছে, তাই আর চিন্তা করল না। আপাতত আদিত্য সুস্থ হোক, তারপর সবটা বলবে। আমেরিকায় তখন প্রায় দুপুর ঘনিয়ে এলো। আদিত্যেরও ঘুম ভাঙল। একজন নার্স আদিত্যকে খাবার এবং মেডিসিন খাইয়ে দিল। হঠাৎ ফারাবি কেবিনে প্রবেশ করতেই আদিত্য চোখ তুলে তাকালো। ফারাবি মলিন হেসে বলল, এখন কেমন আছো ভাইয়া? ভালো। কখন এসেছিস? কাল। বাচ্চা সবাই কেমন আছে? আম্মু কেমন আছে? ভালো। আদিত্য নীরবে একটা শ্বাস ফেলে বলল, নন্দিনী কেমন আছে? ভালো। আদিত্যর বিশ্বাস হলো না, নন্দিনী তাকে ছাড়া ভালো থাকতে পারে না। আদিত্যের বিষণ্ণ মুখ দেখে ফারাবি বলল, চিন্তা করো না, নন্দিনী আয়মানের সাথে ভালোই আছে। মুখ ফুসকে কথাটি বলতেই আদিত্য চমকে উঠে ফারাবির দিকে তাকালো। মানে? ফারাবি আমদা আমদা করতে লাগলো। ইয়ে মানে আসলে নন্দিনী আয়মানের সাথে কেন? কি হয়েছে? ফারাবি ঘাবড়ালো। মুখ ফসকে বলে দিয়েছে, এখন কি বলবে? আসলে বলতে চাইলাম যে ওই দিন আয়মানের সাথে নন্দিনীর দেখা হয়েছে, ওটাই। তাই আয়মান থেকেই জানলাম নন্দিনী ভালো আছে। আদিত্যর বিশ্বাস হলো না, অস্থির হয়ে বলল, কোথায় দেখা হয়েছে? ওই মানে মেহেরা ফাল্গুনির রিসেপশনের দিনে আর কি। ফারাবির একটা কথাও আদিত্য বিশ্বাস করল না। ফারাবি কিছু লুকাচ্ছে। আদিত্যর অস্থিরতা বাড়ল। নন্দিনী ভুলভাল কিছু করে বসেনি তো? মেয়েটা তো আবার প্রচণ্ড জেদি। তোর ফোনটা দে। কেন? দিতে বললাম দিবি, প্রশ্ন করা পছন্দ না। ফারাবি ঘাবড়ালো। আদিত্য অস্থির হয়ে নন্দিনীর নাম্বারে কল দিতে লাগলো, কিন্তু সুইচড অফ। ফারাবি কাচুমাচু করে বলল, ভাইয়া, বাসার সবাই তোমাকে কল দিয়েছে, তুমি পিক আপ করো নাই কেন? তোমার ফোন কই? বাসায়, আসার পর থেকে ওপেন করিনি। আদিত্য নবাব সাহেবকে কল দিলেন, কিন্তু তিনি ফোন পিক আপ করলেন না। আদিত্য আয়মানকে কল দিল। আয়মানের ফোনে রিং হচ্ছে, কিন্তু সেও কল পিক আপ করল না। আদিত্যর অস্থিরতা ক্রমশ বাড়ল। ভাবল নন্দিনীকে রেখে আসা উচিত হয়নি। ওই নবাব সাহেবের জন্য এত কিছু। নবাব সাহেব ঠিক থাকলে এমন কিছু হতো না। আদিত্য হঠাৎ স্যালাইনের নল খুলতে নিলে ফারাবি বলল, কি করছো? বাংলাদেশে ফিরব। পাগল হয়েছ? তুমি অসুস্থ, হাঁটবে কিভাবে? কিছু হবে না। ফারাবি ডক্টর এবং নার্সদের ডাকল। ডক্টর চেঁচামেচি করতে লাগলো। আদিত্য শুনল না কোনো বারণ। নার্সরা মিলে ধরে আদিত্যকে স্লিপিং ইনজেকশন পুশ করল। এর কিছুক্ষণ পর আদিত্য ঘুমিয়ে পড়ল। রুদ্রমূর্তির রূপ ধারণ করে ভাতের প্লেটটা মায়ের গায়ের উপর ফেলে দিল নন্দিনী। নাহিদা শিকদার আগুন চোখে তাকিয়ে রইলেন মেয়ের দুঃসাহস দেখে। আজ 3 দিন মেয়ের মুখে এক ফোঁটা দানা পানিও তুলতে পারছেন না তিনি। আসার পর থেকে রুমের মধ্যে ধাপ ভাঙচুর করে এখন শুধু চিৎকার চেঁচামেচি শুরু করেছে। অনেক চেষ্টা চালিয়েও মেয়েকে স্বাভাবিক করতে পারলেন না তিনি। একটা তপ্ত শ্বাস ফেলে বললেন, অনেক সহ্য করছি তোমার ড্রামা। তোমার জায়গায় আজ অন্য কেউ হলে আস্ত রাখতাম না। ন্যাহতি জন্ম দিয়েছি বলে মায়া হচ্ছে। নন্দিনী মায়ের দিকে তেড়ে এলো। তা নয়তো তুমি কি করতে বলো? কি করতে তুমি? চুয়াল শক্ত করলেন নাহিদা শিকদার। ছি ছি করে বললেন, তোমার সাহস দেখে আমি হতবাক। নির্লজ্জ মেয়ে, সাহসের এখনো কিছুই দেখনি। চুপ করো বেয়াদব মেয়ে। আমার শত্রু ছেলের সাথে তুমি রিলেশনে গিয়েছ? কত বড় সাহস তোমার! আবার তার সাথে কক্সবাজারে একই হোটেলে রাত কাটিয়েছ, ঘুরেছ, ফিরেছ, আমার মান সম্মান সব শেষ করেছ। সব খবর আমার কানে এসেছে। তোমার স্পর্ধা দেখে আমি হতবাক। কিভাবে তুমি এতটা খারাপ হতে পারো তা আমার মাথায় ধরছে না। যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? আমার কি মানে? পেয়েছো কি তুমি? আমার শত্রুর সাথে হাত মিলিয়ে কি কি প্ল্যান করলে বলো? শত্রু শত্রু করছে। কে তোমার শত্রু? কিসের প্ল্যান? কেন? মাহাবীর? তোমার বয়ফ্রেন্ড। মাহাবীর হলো আল্লাহর শত্রুর ছেলে। শত্রু? নন্দিনী অবাক হলো। তার মানে তার মা আয়মানকে দেখেনি, মাহাবীরকে বয়ফ্রেন্ড ভাবছে। আমার সামনে থেকে যাও আম্মু, আমাকে বিরক্ত করো না। আই হেট ইউ।
নাহিদা শিকদার ধৈর্য হারালেন। এই কয়দিনে এই কথা হাজারবার শোনা শেষ। যথেষ্ট বেয়াদবি হয়েছে। খাবার খাবে আসো। শুকিয়ে হাড়গোড় সব দেখা যাচ্ছে। বদমাইশটা মেয়েকে শুকিয়ে কাষ্ঠ বানিয়ে ফেলেছে। বললাম না খাবো না, যাও এখান থেকে, বলেই ধাক্কা মারল। নাহিদা শিকদার ওয়ালের সাথে কপালে ব্যথা পেলেন। থাপ্পড় মারতে নিয়েও হাত গুটিয়ে নিলেন। এই একটা জায়গায় তিনি খুব দুর্বল, চাইলেও হাত তুলতে পারেন না মেয়ের উপর। ক্রোধ চেপে একজন মহিলা বডিগার্ডকে ডেকে পাঠালেন। উনি আসতেই বললেন, ওই ইঞ্জেকশনটা পুশ করো জলদি, মেয়ে বড় বার বেড়েছে। মহিলা নীরবে মাথা নাড়ালেন। নাহিদা শিকদার মেয়ের চোখে চোখ রেখে বললেন, সোজা আঙুল কখনো ঘি উঠে না, তাই এই ব্যবস্থা। নন্দিনী কিছু বুঝে ওঠার পূর্বেই ইঞ্জেকশনটা পুশ করে দিল। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই নন্দিনী হাত পা ছেড়ে শান্ত হয়ে গেল। নাহিদা শিকদার ক্রূর হেসে নোশাকে বলল, যা দ্রুত খাবার নিয়ে আয়। নোশা এক এক করে খাবারের বাটিগুলো সব নিয়ে এলো। তিনি প্লেটে ভাত বেড়ে মাখিয়ে খাওয়াতে লাগলেন। নন্দিনী নির্লিপ্ত হয়ে খাচ্ছে, মুখে কোনো শব্দ নেই। নাহিদা শিকদার মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, কি শান্তশিষ্ট সহজ সরল মেয়ে ছিল আমার। সেই মেয়েটাকে ওই সোয়াইনটা অবাধ্য বানিয়ে ফেলেছে। সোয়াইনটা আমার মেয়েকে নিয়ে পালিয়েছে ভালো কথা, মেয়েকে ভালো করে খাওয়ায়নি অবধি। আমার নাদুস নুদুস মেয়েটার শরীরে সব হাড় গোনা যাবে এখন। নুশা বলল, আপা যখন বাসায় আসছিল তখন তো খুব ভালো স্বাস্থ্য ছিল ম্যাডাম। এই 3 দিনে না খাইয়া শুকায় গেছে। আকস্মিক বাম হাতে নাহিদা শিকদার নোশার গালে কষিয়ে এক থাপ্পড় বসালেন। নোশা ছিটকে গিয়ে ফ্লোরে আছড়ে পড়ল। হতভম্ব হয়ে তাকালো নাহিদা শিকদারের দিকে। কি এমন খারাপ বলেছে সে? যা সত্যি তাই তো বলেছে। বেয়াদব মেয়ে, আমার মুখে মুখে তর্ক করবি? সাহস কত তোর? ফকিরের বাচ্চা, জিভ কেটে ফেলব। নোশা গালে হাত রেখে মাথা নিচু করে রইল। মাকে নোশার গালে থাপ্পড় মারতে দেখে নন্দিনী নিজের গালেও হাত রাখল। হঠাৎ অশ্রু গড়ানো গাল বেয়ে চাঁদের মায়াবী আলোয় আয়মানের করুণ মুখটা চোখের অক্ষিপুটে ভেসে উঠল। আয়মান এখন কোথায়, কেমন আছে, নন্দিনী জানে না কিছু। নাহিদা শিকদার চেয়ে চেয়ে উঠে বললেন, আমি যা বলেছি তাই, মুখে মুখে তর্ক করবে তো জ্যান্ত পুঁতে ফেলব। জানিস এরকম কতগুলাকে জ্যান্ত? বলেই ফোঁস ফোঁস করতে লাগলেন, ফনা তোলা সাপের মতো। আর কিছু বললেন না। নোশা বাকিটা বুঝে নিল। রাগে গজগজ করে মেয়েকে খাওয়াতে লাগলেন। মেয়ে আজ 3 দিন খায় না, কত শুকিয়ে গেছে আহারে। নাহিদা শিকদারের অতিরিক্ত আধিক্যতা পছন্দ হলো না কারোরই, তবু নীরব হয়ে রইল। নন্দিনীকে পেট পুড়ে খাইয়ে কিছু মেডিসিন খাওয়ালেন। নন্দিনী কেমন ঢুলতে লাগলো। হাত ধুয়ে একটা পেপার এনে শক্ত গলায় বললেন, এখানে একটা সাইন করো জলদি। নন্দিনী কথা বলার শক্তি পেল না, শুধু কাগজটার দিকে তাকিয়ে রইল। কলম ধরিয়ে দিলেন। নন্দিনীর হাত কাঁপছে। কি হলো তোমার? সাইনটা দাও। উপস্থিত সবাই নাহিদা শিকদারের কাণ্ড দেখছেন। কিভাবে একজন মা মেডিসিন দিয়ে মেয়েকে বাধ্য করে সব উদ্দেশ্য হাসিল করে। হঠাৎ নন্দিনীর রুমে নক পড়ল। নোশা উঠে গিয়ে ডোর খুলতেই দেখল অদিতি, ফাল্গুনি আর তানভি দাঁড়িয়ে আছে। নাহিদা শিকদার ভীষণ বিরক্ত হয়ে পেপারটা সরিয়ে নিলেন ফাইলে। বিড়বিড় করে বললেন, আপদগুলোর এক্ষুনি আসতে হলো, সময় টমায় বলে কিছু নেই এদের, যত সব ফাউল। মৃদু হেসে বললেন, আরে তোমরা এসো এসো। ওরা এগিয়ে এলো। নন্দিনী কারোর দিকে তাকালো না, ঢুলছে সমানে। হঠাৎ ছুঁয়ে পড়ল, ওর ঘুম এসে গেল। অদিতি আর ফাল্গুনি নন্দিনীর পাশে বসল। অদিতি নন্দিনীর মাথায় হাত বুলিয়ে বলল, নন্দিনীকে কিভাবে পেলেন আন্টি? আর বলো না, মেয়ে লুকিয়ে কক্সবাজার গেছে। ওহ, কার সাথে আন্টি? কার সাথে আর? ওয়াসিফের সাথে। ও, আমাকে বললে আমি নিষেধ করতাম নাকি? তবু মেয়ে আমাকে না জানিয়ে চলে গেল। দেখো মেয়ের কীর্তিকাণ্ড কারখানা। নাহিদা শিকদার যে মিথ্যে বলছেন অদিতিরা জানে। তিনি মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বললেন, সামনের বৃহস্পতিবারে নন্দিনীর গায়ে হলুদ, এসো তোমরা। কাল তো ইনভাইট করে এসেছিলাম তোমাদের সবার পরিবারকে। জি আন্টি, আসব। ফাল্গুনি বলল, মনে হচ্ছে একটু তাড়াতাড়ি করে অনুষ্ঠানটি করছেন আন্টি। কক্সবাজার থেকে যেহেতু এসেছে, বাসায় কয়েকদিন রিল্যাক্স করুক। ছেলে মেয়ে রাজি, তাছাড়া মেয়ের বয়সও হয়েছে, আর কিসের তাড়াতাড়ি। অদিতির মন ভার হলো।
আদিত্যকে কিভাবে জানাবে? আদিত্য এখনো হসপিটালে, এদিকে নন্দিনীর বিয়ে ঠিক করেছে এই মহিলা। অদিতির বুক ধরফর করে লাফাচ্ছে, শান্তি পাচ্ছে না কিছুতেই। নবাব সাহেবও হসপিটালে অ্যাডমিট। আয়মানের পায়ে গুলি ঢোকায় আয়মানকে কক্সবাজার হসপিটাল থেকে ঢাকা অ্যাপোলোতে নিয়ে এসেছে। এদিকে রায়হান মেহরাব তো জীবনেও কিডন্যাপের কাজ পারবে না, যতই মুখে ফটফট করুক, দুজনেই গাধা টাইপের। এছাড়াও বাসার চারিদিকে কড়া সিকিউরিটি গার্ড দিয়েছে। আদিত্য যেখান দিয়ে আসা যাওয়া করত সেইখান দিয়ে গ্রিল দিয়েছেন। খুব কঠোর নজরদারি করছেন মেয়ের। আর সেই সব সুযোগ কাজে লাগিয়ে নাহিদা শিকদার বিয়ের কাজটা দ্রুত সারার চেষ্টা করছেন। অদিতির শ্বাস বন্ধ হয়ে এলো। নন্দিনীকে নিয়ে পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। যাবে কিভাবে? নাহিদা শিকদার কিছুতেই দেবে না তাদের সাথে বাইরে যেতে। সপ্তাহখানেক পরের কথা। আজ নন্দিনীর গায়ে হলুদ। হলুদের সাজে, হলুদ পরীর বেশে নন্দিনী ওয়াসিফের পাশে স্টেজে বসে রয়েছে। অতিথিরা সবাই এসেছে হলুদের অনুষ্ঠানে। আজকেও নন্দিনীকে ইঞ্জেকশনটি পুশ করা হয়েছে। এর মেয়াদ যতক্ষণ থাকবে ততক্ষণ নন্দিনী অনুভূতি শূন্য হয়ে বাধ্য মেয়ের মতো থাকবে। এটা অবশ্য অতিথিরা কেউ বুঝতে পারল না। নন্দিনী কারোরই সাথেই কথা বলছে না, নির্বিকার হয়ে বসে রয়েছে। সবাই হলুদ ছুঁয়ে দিয়ে যাচ্ছে ওয়াসিফ এবং নন্দিনীকে। অদিতি নন্দিনীর বেশ কয়েকটি পিকচার তুলে সেই সাথে কিছু টেক্সট লিখে পাঠিয়ে দিল আদিত্যকে। আদিত্য এখন মোটামুটি সুস্থ, 2-1 দিন বাদে ডিসচার্জ পাবে সে। মেসেজ টোন বেজে উঠতেই ফোন চেক করতেই আদিত্য চোয়াল শক্ত করল। অতপর কবুল বলার কাঙ্ক্ষিত সময় এসে গেল। নন্দিনীকে বারবার কবুল বলার জন্য বলছেন কাজী সাহেব, কিন্তু নন্দিনী বলছে না। আজ সজ্ঞানে আছে সে, অঝরে কাঁদছে, ছটফট করছে, কিন্তু কবুল বলছে না। মরে গেলেও বলবে না বলে প্রণ করেছে। হঠাৎ ওয়াসিফ নন্দিনীর গলা চেপে ধরে শক্ত গলায় বলল, কবুল বলো তাড়াতাড়ি। নন্দিনী দুচোখ বুঝল, ঠিক এই স্বপ্নটাই সে দেখেছে, আর এটার জন্যই বারবার সুইসাইড করার চেষ্টা করেছে। লাভ কি হলো? তার স্বপ্নটি পূর্ণ হয়েছে এখন। নাহিদা শিকদার জ্বলে উঠে বললেন, ওয়াসিফ, এটা কেমন বিহেভিয়ার? ছাড়ো আমার মেয়ের গলা। একদম চুপ ফুপিমণি। নাহিদা শিকদার লজ্জিত বোধ করলেন সকলের সামনে। কত মানুষ এখানে। ওয়াসিফ গলা চেপে চাপ দিতেই নন্দিনী আর্তনাদ করল, এসব কি হচ্ছে ওয়াসিফ? তোমার মেয়ে টাইম ওয়েস্ট করছে, তাকে কবুল বলতে বলো। বলবে, একটু সময় নিচ্ছে, মেয়েটার পালিয়ে যাচ্ছে না, ধৈর্য ধরো। এখনো তোমার মেয়েকে বিশ্বাস করো? নাহিদা শিকদার লাগে গজগজ করলেন। ওয়াসিফ এবার চুয়াল চেপে ধরল, কবুল বলো নন্দিনী। নন্দিনী দাঁতমুখ খিঁচিয়ে রাখল, বলবে না সে। হঠাৎ অধৈর্য হয়ে এবার হাত মুচড়ে ধরল। নাহিদা শিকদার বললেন, ওয়াসিফ, বেশি বেশি হচ্ছে, আমার মেয়ের সাথে এমনটা করবে না বলছি। কবুল বলতে বলো। মেয়েকে বললেন, কবুল বলো নন্দিনী। বলবো না। কি করবে তোমরা? ওয়াসিফ এবার দিক দিশা ভুলে কষি একটা থাপ্পড় মারল নন্দিনীকে। মুহূর্তেই গলগল করে রক্ত বেরোতে লাগলো নাক দিয়ে। নন্দিনী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওয়াসিফের দিকে। আকস্মিক পেছন থেকে ওয়াসিফের পিঠে একটা লাথি পড়তেই ওয়াসিফ ছিটকে স্টেজ থেকে পড়ে গেল। লাথি দেওয়া মানুষটাকে দেখার জন্য উৎসুক দৃষ্টি ফেলতেই নাহিদা শিকদার অবাক হয়ে গেলেন। কোথায় যেন দেখেছেন তিনি, মনে করতে লাগলেন। আদিত্য বলে নন্দিনী হঠাৎ চিৎকার করে উঠে ঝাঁপিয়ে পড়ল আদিত্যের বুকে। আদিত্য বুকের মধ্যে চেপে ধরল নন্দিনীকে। ঠিক কতগুলো দিন পর মেয়েটার দেখা পেল সে। নন্দিনী ডুকরে কাটতে লাগলো। অতিথিরা সবাই খুশি হলো আদিত্যকে দেখে। ভাবতেই পারেনি আদিত্য আসবে, জানে যেন পানি এলো। ওয়াসিফ উঠে এসে বলল, এই শালা, তুই কে রে? কত বড় সাহস তোর? আদিত্য সামনে থেকে আরও একটা লাথি মারল। ওয়াসিফ গড়িয়ে পড়ল নিচে। বডিগার্ডরা আদিত্যের দিকে এগিয়ে আসতেই পায়ে গুলি করল। বডিগার্ডরা আর্তনাদ করতে লাগলো। আদিত্য নন্দিনীর নাকের রক্ত মুছে দিয়ে বুক থেকে সরিয়ে দিল। ওয়াসিফের সামনে এসে দাঁড়ালো। কলার ধরে টেনে তুলে বলল, আমার ওয়াইফের গায়ে হাত তুলেছিস কেন? আহসান সাহেব চমকে উঠলেন কথাটা শুনে। ওনারা সবাই এখানে উপস্থিত ছিলেন, কিন্তু এমন কিছু যে ঘটবে ভাবতে পারেননি। এখন ছেলের মুখ থেকে এই কথা শুনে আরও অবাক হলেন। তার মানে আদিত্য নন্দিনীকে বিয়ে করেছে? কিভাবে সম্ভব? তাহলে ওনার ধারণা সঠিক ছিল। তো ছেলে লুকালু কেন? তাহলে তো ফারাকে বিয়ে করার জন্য জোর জবরদস্তি করতেন না তিনি। আদিত্যের কথা শুনে অবাক হলেন আফতাব সাহেব, আফরোজা চৌধুরী সহ আত্মীয় স্বজন উপস্থিত যারা আছেন সকলেই। তবে আফসানা চৌধুরী নির্লিপ্ত হয়ে রয়েছেন। আরও অবাক হলেন নাহিদা শিকদার নিজেই। তিনি এগিয়ে এসে বললেন, এই ননসেন্স ছেলে, তোমার ওয়াইফ কে? বলেই থাপ্পড় দিতে নিতে হাত মুচড়ে ধরে বলল,
আমি গরবের জিনিস নই যে যখন তখন গায়ে তুলবেন। বলেই শক্ত করে চেপে ধরে মোচড়াতে লাগল। নাহিদা শিকদার আর্তনাদ করতে লাগলেন। আরও কয়েকটা বডিগার্ড এগিয়ে আসতেই আদিত্য বলল, লাশ পড়বে সব কয়টার। বডিগার্ডরা দাঁড়িয়ে রইল, আদিত্যকে ভয়ঙ্কর দেখাচ্ছে। নাহিদা শিকদারের হাত মুচড়ে ধরে বলল, শাহনওয়াজ নবাব শিকদারের একমাত্র কন্যা নন্দিনী শিকদার আমার ওয়াইফ, বুঝতে পেরেছেন মিসেস অহংকারী ক্ষমতালোভী শিকদার? এই ছিলে, তোমার মাথা খারাপ হয়েছে? কি বলছো এইসব? আদিত্য একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, সেটা নবাব সাহেবকে জিজ্ঞেস করুন মিসেস নাহিদা শিকদার। তিনি তেড়েফুড়ে স্বামীর কাছে এগিয়ে গিয়ে বললেন, এইসব কি শুনছি নবাব সাহেব? নবাব সাহেব প্রলম্বিত একটা শ্বাস ফেলে শক্ত গলায় বললেন, সব সত্যি। আপনার মাথা খারাপ হয়েছে? আমার মেয়ে এই ছেলেটার ওয়াইফ কি করে হয়? কবে বিয়ে হয়েছে আমাকে বলুন। হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে মানে কখন, কোন সময়ে? আমি কোথায় ছিলাম? নবাব সাহেব বলতে লাগলেন, হায়দ্রাবাদে নন্দিনী যখন প্রায় সুস্থ হয়ে উঠেছিল তখন নন্দিনীর কেবিনের রায়হান, মেহরাব, আদিত্য সহ অদিতিদেরকে দেখে প্রচণ্ড চমকে যান তিনি। নবাব সাহেব বিচলিত হয়ে জিজ্ঞাসা করল, তোমরা এখানে? জি আঙ্কেল। তোমরা আসবে আমাকে জানাওনি কেন? আদিত্য ভনিতানা করে বলল, জানানোর কি আছে, আমি আমার ওয়াইফকে দেখতে এলাম। নবাব সাহেব চমকে উঠে বললেন, ওয়াইফ? কি বলছো? কে তোমার ওয়াইফ? আদিত্য একটা পেপার বের করে নবাব সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলল, পড়ে দেখুন। পেপারটায় নন্দিনীর সাইন দেখে নবাব সাহেব অবাক হয়ে ঘেমে নিয়ে যান। চিৎকার করে বললেন, এইসব কি নন্দিনী? বাবার কথায় নন্দিনী ঘাবড়ে গেল। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছ? বিয়ে মানে কি বলেছ আব্বু? তিনি রাগান্বিত হয়ে পেপারটা দেখাতেই নন্দিনী চমকে যায়। মনে পড়ে যায় এটা সেদিন রাতের সেই পেপারটা, যেটাতে আদিত্য জোর করে সাইন করায় তার হাত ধরে। আমি এসব কিছু জানি না আব্বু, উনি এমনটা করবেন আমি সত্যি বুঝতে পারিনি। নবাব সাহেব প্রচণ্ড রেগে যান আদিত্যর ওপর। আদিত্য বুঝতে পারল শুকনো কথায় চিড়ে ভিজবে না, তাই সেও নবাব সাহেবকে ব্ল্যাকমেল করে বলল, আমার ওয়াইফকে আমি আমেরিকা নিয়ে যাব এখনই, এই মুহূর্তে। আমি আপনাদের কাছে আমার ওয়াইফকে রাখতে চাই না। বারবার এক এক বিপদ আসছে, আমি এইসব টলারেট করতে পারছি না। এইসব নিয়ে কেবিনের মধ্যে খুব কথা কাটাকাটি হয় নবাব সাহেব আর আদিত্যের মধ্যে। আদিত্য রেগেমেগে নন্দিনীকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য বাড়াবাড়ি শুরু করে। রায়হান, মেহরাব অনেক কষ্টে শান্ত করেন দুজনকে। শেষে নবাব সাহেব হার মানেন আদিত্যর জেদের কাছে। তাছাড়া আদিত্যকে ওনার পছন্দ হয়েছে। যেমন পাত্র তিনি মেয়ের জন্য চেয়েছিলেন তার চেয়েও বেশি, তাই মনে মনে ভীষণ খুশিও হলেন। আদিত্যর রাগ, জিদ, ক্ষোভ, কেয়ার ইত্যাদি সব কিছুই ওনার খুব মনে ধরল। আরেকটি ব্যাপার হচ্ছে, যখন জানতে পারলেন আদিত্য অদিতির ভাই, তখন তো তিনি বিস্মিত হয়ে যান। মনে মনে খুশিও হন অনেক। অদিতিকে তিনি খুব পছন্দ এবং ভরসাও করতে পারেন। নবাব সাহেব গম্ভীর থাকতে দেখে আদিত্য জিজ্ঞাসা করল, আপনি কি আমাদের সম্পর্কটি মেনে নিয়েছেন? আমরা কিন্তু একজন আরেকজনকে ভালোবাসি, আর আপনারা না মানলেও আমার কিছু যায় আসে না, কারণ নন্দিনী এখন আমার লিগ্যাল ওয়াইফ। তার বয়সও কিন্তু 18+। মেয়ের মুখের দিকে তাকিয়ে নবাব সাহেব বললেন, আমার মেয়ে সুখে থাকলেই হলো। মেয়ের যেহেতু আপত্তি নেই, আমারও নেই। অতঃপর আদিত্য শর্ত সাপেক্ষে বলেছিল সে আজই নন্দিনীকে ধর্মীয় অনুসারে বিয়ে করবে এবং তাদের সম্পর্কটি হালাল করতে চায়, যাতে নেক্সট টাইম কোনো সমস্যা না হয় এবং তাদের মধ্যে কোনো বাধা না থাকে। নবাব সাহেব নাকচ করে দেয়। পরে আদিত্য নন্দিনীকে নিয়ে যাওয়ার জন্য ফের জোর জবরদস্তি করতে লাগল। এরপর নবাব সাহেব রাজি হন। এরপর আদিত্য জানায় নন্দিনীর জন্মদিনের শুভেচ্ছার পর তাদের বিয়ের কার্য সম্পাদন করতে। অতঃপর সেদিন রাতে ওরা কেক নিয়ে কেবিনে ঢুকে শুভেচ্ছা জানানোর পর নবাব সাহেব নিজ দায়িত্বে একজন কাজী নিয়ে আসেন। এরপর শর্ত হিসেবে তিনি বলেন নন্দিনীর পড়াশোনা শেষ করার পর আদিত্যের হাতে মেয়েকে তুলে দেবেন, তার আগে নয়। না পারতেই আদিত্য রাজি হয়ে যায়। এরপর নাহিদা শিকদার বাদে সবার সামনেই আদিত্য নন্দিনীর 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। এরপর আদিত্য আমেরিকা নিয়ে যাবে বলে ব্ল্যাকমেল করে ফারার বিয়েতে নন্দিনীকে তাদের বাসায় নিয়ে যায়। আদিত্য জানত নন্দিনীর পড়াশোনা শেষ হতে অনেক সময় লাগবে, ততদিনে নন্দিনীর ওপর দিয়ে আরও অনেক বিপদও ঘটে যেতে পারে ভেবে নন্দিনীকে তার কাছে নেওয়ার জন্য ইন্টিমেট হতে চেয়েছিল। সে ভেবেছিল নন্দিনী প্রেগনেন্ট হলে অবশ্যই আদিত্য নবাব সাহেবকে ব্ল্যাকমেল করে তার কাছে নিয়ে যাবে, আর বাচ্চার পিতৃপরিচয়ের জন্য আদিত্যের কাছে নবাব সাহেবকে হার মানতেই হতো। সেই জন্য কয়েক চেষ্টা করেও আদিত্যের প্ল্যান বৃথা গেল। নন্দিনী বারবার দূরে সরিয়ে দেওয়ার জন্য আদিত্যের রাগ হয়।
এরপর ফারাকে বিয়ের জন্য আহসান সাহেব যখন জোর জবরদস্তি করে আদিত্যকে কবুল বলতে বলে, তখন আদিত্য ফারার গালে কষে কয়েকটা থাপ্পড় মেরে কবুল না বলে বেরিয়ে যায় কেবিন থেকে। এরপর নবাব সাহেবের কাছে এসে নন্দিনীকে নিয়ে আমেরিকা ফেরার কথা বলল, যেহেতু নন্দিনীরও ভিসা ছিল। কিন্তু নবাব সাহেব কিছুতেই মেয়েকে দিবেন না বলে আদিত্যের সাথে খুব রাগারাগি করেন। এক পর্যায়ে আদিত্যকে শর্তভঙ্গীকারী বলেও যা তা বলেন। আদিত্য রেগেমেগে আমেরিকা ফিরে যায়। ভাবল কারোর সাথে আর যোগাযোগ করবে না। ফোনটা বন্ধ করে ফেলে রাখে ড্রয়ারে। এরপর ফারা বাংলাদেশ থেকে যায়, তার ড্রাঙ্কের সুযোগ বুঝে অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায়। আদিত্যের সেন্স থাকায় সেদিন বেল্ট খুলে ফারাকে খুব মারে। মারতে মারতে ফারা একসময় সেন্সলেস হয়ে যায়। এরপর আদিত্য আবারও বারে যায় এবং সেখান থেকে মাতাল অবস্থায় ফিরতেই রোড অ্যাক্সিডেন্ট হয়। নবাব সাহেবের কথাগুলো শুনে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল সবাই। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।